জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে তোমাদের অগ্নিবীর আর্মির আজকে আমি তোমাদেরকে টপ 50টা বাছাই করা অঙ্ক করাবো স্যার। আমি তোমাদেরকে অনুরোধ করব এই 50টা অঙ্ক তোমরা করে যাও। ডেফিনেটলি তোমরা এখান থেকে সেম প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, কিংবা হুবহু এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। আজকের এই 50টা যে প্রশ্ন করাবো খুবই গুরুত্বপূর্ণ, একেবারে বাছাই করে এনেছি, একেবারে কমনযোগ্য প্রশ্ন। তুমি যে কোনো ক্যাটাগরি থেকে থেকে থাকো না কেন, আজকের এই ক্লাসটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। পরীক্ষার বেশি দিন সময় নেই, ভালো করে অঙ্কগুলো দেখে নাও। তো অনেকেই এই অঙ্ক পারবে, আবার অনেকেই পারবে না। তো অনুরোধ রইল সবাই জন্য একবার ওয়াচ করো, ঠিক আছে? তুমি পারতেও পারো, নাও পারতে পারো স্যার, কিন্তু তুমি প্র্যাকটিস করে যাও যাতে এই টাইপের অঙ্ক তোমার যদি পরীক্ষায় থাকে তোমার মিস না যায়। আর ডেফিনেটলি 100% থাকবে, তুমি মিলিয়ে নিবে স্যার। তো প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করে আজকে প্রশ্নগুলো করিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে স্যার, যে 310, 110 এবং 90 এর গড় মান নির্ণয় করো। অর্থাৎ এই যে গড়, এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় ডেফিনেটলি তোমরা পরীক্ষায় দেখতে পেয়ে যাবে। গড় দিয়ে তো প্রশ্ন পরীক্ষায় থাকবেই। তো এই যে 310 স্যার, 310, 110 এবং 90 এর গড় কত? তাহলে তিনটে সংখ্যার যেহেতু গড়, প্রথমত তিনটে সংখ্যাকে যোগ করব। অর্থাৎ 0, 9 একে 10, 11 1, হাত থেকে 1, 3 একে 4 একে 5, অর্থাৎ 510 যোগ করে টোটাল 510। যেহেতু তিনটে সংখ্যা রয়েছে তাই 3 দিয়ে আমরা ভাগ করব। ওকে, অর্থাৎ 3 17 স্যার 51, আর একটা শূন্য রয়েছে। অর্থাৎ এই অঙ্কের সঠিক উত্তর কত স্যার? যে 170। অপশন নাম্বার 3 কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই পুরো অঙ্কের আমি পিডিএফ ক্লাসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখো। পরবর্তী সংখ্যা, এগুলো কিছু অঙ্ক আমি প্রিভিয়াস ইয়ার থেকে রেখেছি। অনেকে যারা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে তারা হয়তো এই অঙ্কগুলো পারতে পারো। তো তাও একবার বলবো যে প্রিভিয়াস ইয়ার থেকে ছাড়াও এখানে অনেক টাইপের অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 10 নম্বর পেয়েছে। বেশ ভালো কথা স্যার, 10 নম্বর পরীক্ষায় পেয়েছে, যা চূড়ান্ত গ্রেডের। অর্থাৎ যেই 10 নম্বর পেয়েছে সেটাই যে চূড়ান্ত গ্রেড, যে 100%, তার 100%, অর্থাৎ 10 নম্বরের 100%। এখানে সেটাই বলছে, অর্থাৎ ফাইনাল গ্রেডের 100%। কী বলছে স্যার তারপরে? শিক্ষার্থীর ওয়েটেড গড় স্কোর কত স্যার? তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো এই অঙ্কটা অনেকেই পারেনি। এটা খুবই সহজ অঙ্ক। যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে পরীক্ষার্থী 10 নম্বর পেয়েছে এবং যেই নাম্বারটা পেয়েছে তা হচ্ছে চূড়ান্ত গ্রেড কত স্যার? 100%। আর স্যার পার্সেন্টেজ যখন উঠাবো আমাদের নিচে 100 হবে, 100 কেটে যাবে, তাহলে তার যে ওয়েটেজ গড়টা সেটা কিন্তু স্যার 10 হয়ে যাবে উত্তর। ওকে, অর্থাৎ এই অঙ্কের সঠিক উত্তর স্যার অপশন 2। বা বোঝাতে পেরেছি? তারপরে 3 নম্বর প্রশ্ন, যে বার্ষিক 34% হারে 12 বছরের জন্য 5,000 টাকা সরল সুদ কত? স্যার এটা সিম্পল অঙ্ক। সরল সুদ থেকে একটা প্রশ্ন ডেফিনেটলি দেখতে পাবে, খুব কঠিন থাকবে না, একদম সিম্পল অঙ্কই কিন্তু থাকবে। তো দেখো, আজকের এই সেটটায় কিছু অঙ্ক তোমরা কঠিন দেখবে, কিছু অঙ্ক সহজ দেখবে। তো সব কিছু মিলেমিশিয়ে রয়েছে, যাতে তোমরা পরীক্ষা ট্র্যাকেল করতে পারো। যাই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে করে আসতে পারো, সেইভাবেই ক্লাসটা আমি আজকে তৈরি করেছি। তো স্যার, আমরা সরল সুদের সূত্র কি জানি? I = PT/100। তো এই পিটি এটা অনেকে ঘুরিয়ে লিখে, তো সেটা কোনো ফ্যাক্টর নয়। তো এটা আমাদের সরল সুদের সূত্র। স্যার পি মানে এখানে আসল 5,000 টাকা স্যার, বেস 5,000 টাকা। টি স্যার টাইমটা কত স্যার? 12 বছরের জন্য বলেছিল, এবং বার্ষিক 34% হারে, অর্থাৎ রেটটা কত স্যার? 34%, বাই 100 স্যার, বাই 100। এটা দুটো শূন্য ক্যান্সেল যাবে, অর্থাৎ 5 বারং 60। এই যে 5 × 12 স্যার, 5 বারং কত হয়? 60, আর 50-এর পর একটা শূন্য রয়েছে 600, অর্থাৎ 600 × 34 যেটা হবে সেটাই আমার উত্তর। অর্থাৎ 4 6 24-এর 4, হাত থেকে 2, 3 6 18, 19 20 আর দুটো শূন্য স্যার। তাহলে এই অঙ্কের আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে স্যার? 20,400। অপশন 1 কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। এই অঙ্কটা খুব সহজ ছিল, জাস্ট একটু ক্যালকুলেশন ছিল। ওকে, তো এই টাইপের অঙ্ক ডেফিনেটলি একটা থাকবে। তারপরে কি বলেছে? 71 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট 2 অঙ্কের সংখ্যাটি কত? তো 71 দ্বারা বিভাজ্য সব থেকে 2 অঙ্কের সংখ্যা কত? তুমি বলো স্যার। 71 দ্বারা বিভাজ্য নিশ্চয়ই 71 থেকেই স্টার্ট হবে, 71 72 73 এইভাবে করে যাবে। 2 অঙ্কের সংখ্যা 99 পর্যন্ত যাবে। তারপরে আমরা 100 যখন যাব সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশানে দেখতে হবে যে এই 71 থেকে 99-এর মধ্যে 2 অঙ্কের এমন কোন সংখ্যা রয়েছে যেটা 71 দ্বারা বিভাজ্য হবে, এবং সেটা সব থেকে বলেছে ছোট। তাহলে অপশান ফলো করব আমরা। তাহলে অপশানটা আমরা দেখে নিই স্যার।
তো এখানে দেখতে পাচ্ছ অপশন 1 71, 68, 73, 72। তো 68 প্রথমত হবে না, 73 72-এর মধ্যে যেহেতু 71 থেকে বড়, তো এই দুটো তো কাটাকাটি যায় না, শুধুমাত্র 71কেই যায়। সুতরাং এই অপশন সঠিক উত্তর স্যার 71। এটা সহজ অঙ্ক ছিল, ওকে, এটা জিডিতে এসেছিল। তো তারপরে যে 32 এবং 22 এর প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বেশ স্যার। তো স্যার বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করতে বলে তখন তোমাদের করতে হয় স্যার গসাগু। কি করতে হয় স্যার? গসাগু। তোমরা অপশন দেখে, তাছাড়াও তোমরা লসাগু গসাগু তোমরা যদি বৃহত্তম ক্ষুদ্রতম দেখে বুঝতে না পারো, অপশনগুলো ফলো করলেই বুঝতে পারবে। যে অপশনগুলো বড় বড় যদি থেকে থাকে তাহলে তুমি ভাববে যে লসাগু, ছোট থাকলে গসাগুতেই যাবে। সুতরাং 32 আর 22 এর গসাগু করবো স্যার। কত দিয়ে দিব স্যার? 2 দিয়ে দিব। 16 দুগুণ 32, 11 দুগুণ 22। আর কি যায়? 11 16কে আর কাটাকাটি যায় না স্যার। সুতরাং গসাগু মানে কি স্যার? যেটা আমরা প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ যায় সেটাই হচ্ছে গসাগু। তাহলে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ গেছে শুধুমাত্র 2 দিয়ে। এই 16 11 কিন্তু আমরা আর গুণ করবো না, সুতরাং গসাগু কিন্তু এখানে 2। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর কিন্তু স্যার 2 হয়ে যাবে, ওকে। আর যদি লসাগু বলতো তাহলে আমরা কি করতাম? এই 16 11 গুণ করতাম, তারপরে 2 গুণ করতাম, সেটা আমাদের উত্তর হতো লসাগুতে, ওকে। তো তারপরে অঙ্ক চলে যাবো স্যার। তো এই টাইপের বদমাস নিয়ম, একটা সরল টাইপের অঙ্ক তোমাদের ডেফিনেটলি পরীক্ষায় দেখতে পাবে স্যার। তো এটা একটা সহজই সরলটা রয়েছে, যে জাস্ট কি বলেছে 40 স্যার ভাগ 2 গণিত 19। তো এটা সহজ রয়েছে। আরেকটা জিনিস বলবো, যারা অঙ্ক পারছো তোমরা কি করবে স্যার? প্রথমে স্ক্রিনটাকে আমার পজ করবে, থামাবে, নিজে সলিউশনটা করবে, করে দেখো আমার সাথে মিলছে কি, তারপরে তোমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাবে, ওকে। তোমরা একটু ফার্স্ট কিছু স্কিপ করেও দেখতে পারো যারা পারো, আর যারা পারো না একটু ভালো করে মন দিয়ে করে নেবে। অর্থাৎ স্যার 20 দুগুণ স্যার 40, ভাগ রয়েছে 2কে 20 দিয়ে ভাগ করলে 40কে ভাগ করলে স্যার 20 হয়, ইন্টু 19। অর্থাৎ 19 দুগুণ স্যার 38, আর একটা শূন্য রয়েছে 380। এই অঙ্কের সঠিক উত্তর একদম সহজ ছিল। তারপরে স্যার একটি দ্রব্যের মূল্য 10% হ্রাস পেয়েছে। বেশ, কোনো একটা দ্রব্যের মূল্য ধরে নাও 100 টাকা যদি একটা দ্রব্যের মূল্য থাকে, 10% হ্রাস কথার অর্থ কী? যদি এটা আগে স্যার, ওকে, এটা আগের হিসাব করি, এটা বর্তমানের হিসাব করি, বর্তমান বা পরের হিসাব করি, পরেও বলতে পারি আমরা, ওকে। তো আগে যদি 100 টাকা থাকে, 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ বর্তমানে দামটা হয়ে গেছে স্যার কত? 90 টাকা হয়ে গেছে, অর্থাৎ কমে গেছে বর্তমানে। এখানে বর্তমান মূল্য স্যার বলে দিয়েছে 2700 টাকা। তাহলে বেশ, এই 2700 টাকাটা কোথায় বসাবো? যেখানে বর্তমান মূল্য রয়েছে সেখানে বসাবো। দিয়ে বলেছে স্যার তবে এর প্রাথমিক মূল্য কত? স্যার এর প্রাথমিক মূল্য মানে আগের মূল্য, যে দামটা ছিল সর্বপ্রথম, তাহলে মূল্য কত? তাহলে স্যার ক্রস কানেকশন, এই যে এটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমি এই টাইপের শিখেছিলাম, ক্রস কানেকশন করে জাস্ট করে দিবে। অর্থাৎ এই 2700 গণিত স্যার 100 বাই 90, ওকে। এখানে একটা শূন্য ক্যান্সেল, 3 9 স্যার 27, অর্থাৎ 3-এর পরে দুটো শূন্য একটা শূন্য, অর্থাৎ 3000 স্যার এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার 5, ওকে। পরবর্তী অঙ্কের দিকে চলে যাব। কি বলেছে স্যার? একটি খেলনা গাড়ির দাম। তো তোমাদের মনে হতে পারে যে স্যার তো খুব সহজ অঙ্ক করাচ্ছে, দাঁড়াও, জাস্ট 10-15টা অঙ্ক তোমরা ছাড়িয়ে যাও, তারপরে প্রশ্নের লেভেলটাই চেঞ্জ হয়ে যাবে। যেগুলো তোমাদের এবছর কিন্তু অগ্নিবীর আর্মিতে আগের বছর যেমন প্রশ্ন হয়েছে, এবছর কিন্তু স্যার একটু ডিফারেন্ট পাবে। একটু হলেও তোমরা অঙ্কের লেভেলটা একটু কঠিন টাইপের, অর্থাৎ মডারেট টাইপের পাবে। একেবারে কিন্তু সহজ অঙ্ক স্যার থাকবে না, তুমি দেখবে পরীক্ষায় মিলিয়ে নিবে স্যার। তো কি বলেছে? একটি খেলনা গাড়ির দাম। স্যার খেলনা গাড়ির দাম ছিল স্যার কত? 20 টাকা, অর্থাৎ খেলনা গাড়ির দামটা ছিল 20 টাকা। দাম স্যার 2 টাকা বৃদ্ধি পেয়েছে, ওকে। 20 টাকা ছিল, 2 টাকা বৃদ্ধি পেলো স্যার, ক টাকা হলো? 22 টাকা হলো। দিয়ে বলেছে স্যার খেলনা গাড়ির দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তোমরা বলে স্যার শতকরা বৃদ্ধি পেয়েছে। স্যার 20 টাকা ছিল, 22 টাকা হয়েছে, ক টাকা বেড়েছে? তুমি বলবে স্যার 2 টাকা। যেহেতু শতকরা বলেছে তাহলে আমরা পার্সেন্টেজ বের করব, অর্থাৎ এটা কার উপর বের করব? সবসময় প্রাথমিক যেটা প্রথমে থাকে সেটার উপরে, অর্থাৎ 2/20 বা ক্রয় মূল্যের উপর বের করি আমরা শতকরা, যদিও 2/20 ইন্টু 100, অর্থাৎ 10 দুগুণ 20, একটা শূন্য কেটে গেল, অর্থাৎ 10% কিন্তু স্যার এই অঙ্কের সঠিক উত্তর হয়ে গেল। অর্থাৎ 10% কোন অপশন আছে? অপশন নাম্বার 2, ওকে। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব স্যার। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। নিচের অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট অনুপাতটি নির্ণয় করো। তো অনেকে এই 1:1 একটা রয়েছে, 1:2, 1:4, 1:3। তো অপশন থেকে মনে হচ্ছে স্যার 1:1 এটাই সব থেকে ছোটো, মেরে দিয়ে চলে আসবে কিন্তু যারা বুঝবে না, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি স্যার ভুল হয়ে যাবে। তো এই অঙ্কগুলো এইভাবে করতে হয় না স্যার। তো এগুলো কীভাবে করতে হয়? তো 1/1 এইভাবে করবে, তারপরে 1/2 করবে স্যার, 1/2, তারপরে 1/4, তারপরে স্যার 3/5,
মানে টু মানে তো বাই। আচ্ছা, এক এক কেটে গেলে স্যার কত হয়? এক। তারপরে স্যার হাফ, হাফ মানে কত স্যার? 0.5 না? হাফ মানে 0.5। তারপরে স্যার 1/4 মানে কত স্যার? 1/4 তুমি যদি বুঝতে না পারো এভাবে তুমি ভাগ করতে পারো, এক লিখলে তারপরে তুমি আগেই দশমিক চলে আসবে, দশমিকের বদলে একটা শূন্য, অর্থাৎ 4 দুগুণে স্যার 8। আবার দশমিকের বদলে একটা 2 থাকলো, দশমিকের বদলে একটা শূন্য পাবো, 4×5 20 পাবো, মিলে গেল, অর্থাৎ 20 হলো। অর্থাৎ এটা 2.25 হলো স্যার। তারপরে এইভাবে সেম পরেরটাও করবো স্যার। কীভাবে করবো স্যার? একই রকমভাবে, অর্থাৎ 3 লিখবো, দশমিক দিব, একটা শূন্য, 4 7 2 10 8 28 স্যার, 2 থাকছে, শূন্য, তারপরে করবো স্যার 4 5 20। তাহলে স্যার সব থেকে ছোটো আমার কোন সংখ্যাটি হলো? সব থেকে ছোটো, অর্থাৎ তুমি দেখবে স্যার সব থেকে ছোটো এক। এক তো স্যার সব থেকে ছোটো না, সব থেকে বড় হয়ে যাচ্ছে। তারপরে 0.5, 0.5-এর পরে স্যার 0.2 রয়েছে, এখানে 0.7 রয়েছে। তাহলে স্যার সব থেকে ছোটো কিন্তু 0.2 যেটা থাকছে, 0.2-এর পরে সামথিং যেটা 25, সেটাই হবে। অর্থাৎ 1/4, অর্থাৎ এটাই আমার কিন্তু, বা 1:4, এটাই কিন্তু সব থেকে আমার ছোট সংখ্যা হয়ে গেল। ওকে, তো এই অঙ্কটা এইভাবেই করতে হতো। পরবর্তী অঙ্ক, 6 জন ছাত্রের একটি গণিত পরীক্ষায় গড় নম্বর 75। বেশ স্যার, এই অঙ্কগুলো কিভাবে করতে হয়? যে 6 জন ছাত্র বলেছে স্যার এখানে। ওকে, তো 6 জন ছাত্রের যে মোট বয়সটা সেটা 75 বলেছে। তাহলে স্যার কি করবে তুমি? তাহলে নিশ্চয়ই 6 জন ছাত্রের যে বয়স 75, 6 × 75 করবে। 6 75 কত হয় স্যার? 45, হ্যাঁ 450। ওকে, এবার যদি একজন সপ্তম ছাত্র, সপ্তম নম্বর একজন ছাত্র রয়েছে স্যার, 7তম ছাত্র, তো সেই 7তম ছাত্রের নম্বরটা কত বলেছে স্যার? 90 পায়, সে 90 পায়। তবে সমস্ত তবে সমস্ত, অর্থাৎ 7জন যে তবে যে 7জন ছাত্র রয়েছে তাদের নতুন গড় কত স্যার? বেশ, তাহলে এই অঙ্কটা কি করে করব? তাহলে স্যার 6 জন ছাত্রের গড় বয়স 75 করে 450 হয়েছে, এবং 7তম ছাত্রের যে বয়স, এই যে 7তম ছাত্র যে বয়স, তার বয়সটা কত বলছে স্যার? 90। অর্থাৎ 6 জন ছিল, একজন আসলো, 7 জন হলো, তার বয়সটা 90। অর্থাৎ টোটাল কত হবে স্যার? 90 আর 450 যোগ করে হয় স্যার 540। বেশ, তাহলে আমার এই 540 এবার সমস্ত ছাত্রের গড় বলেছে, অর্থাৎ 7 জন ছাত্রের গড়, যা 7 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ কত হবে? তো এটাকে 7 দিয়ে ভাগ করব স্যার, 7 9, এটাকে কত আসছে? আচ্ছা, যোগটা ঠিক করলাম, 9 5 4, হাত থেকে 500, একদমই হ্যাঁ ঠিক করেছি। তো এটাকে আমরা কাটাকাটি করব, 7 7 49। ওকে, 7 7 49, তারপরে আমার থাকছে কত স্যার? 4, তাই তো? আবার দিব 7 7 49, তারপরে 0.714, অর্থাৎ এটাই হবে স্যার। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, আমি মুখে মুখে করলাম, 77.14। ওকে, অর্থাৎ অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 কিন্তু স্যার এই অঙ্কের সঠিক উত্তর হবে। তারপরে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এটা হচ্ছে অগ্নিবীর আর্মি টেকনিক্যাল এসছে স্যার। ওকে, টেকনিক্যালের এটা অঙ্ক, তো এটা এখন এই টাইপের অঙ্ক তোমরা অগ্নিবীরের জিডি ট্রেডস মানেও দেখতে পাবে, চিন্তা নেই। কি বলেছে? একটি কোম্পানিতে 20 জন কর্মচারী প্রতি মাসে 3,000 টাকা করে পায়, 30,000 টাকা করে পায়। বেশ, 30,000 টাকা করে পেয়েছে, বেশ ভালো কথা। তারপরে কি বলেছে? 10 জন কর্মচারী প্রতি মাসে 45,000 টাকা উপার্জন করেছে। অর্থাৎ কত বলেছে? 20 জন 30,000 টাকা, আর 10 জন 45,000 টাকা করে। এই কোম্পানির একজন কর্মচারীর মাসিক বেতনের ভারযুক্ত গড় কত স্যার? যেটা আমরা ওয়েটেজ অ্যাভারেজ বলি, ভারযুক্ত গড় কত স্যার একজন ব্যক্তির? অর্থাৎ একজন কত টাকা ইনকাম করে, সেটাই আর কি তোমাকে এখানে স্যার জানতে চাইছি স্যার। তো চলো এই অঙ্কটা কীভাবে সলিউশন করব। তো এখানে কি বলেছে? একজন কর্মচারী বলেছে, তো তাহলে আমরা করব স্যার যে 20 জন কর্মচারী স্যার 30,000 টাকা করে কত টাকা ইনকাম করছে স্যার, যোগ স্যার 10 জন কর্মচারী 45,000 টাকা করে ইনকাম করছে, 4500, তাহলে আমার 3 দুগুণে 6। বেশ, 3 দুগুণে 6, অর্থাৎ আমার কটা শূন্য আসবে? এখানে 2টো শূন্য, কমা এখানে 3টে শূন্য, যোগ 45, 45-এর পর 4টে শূন্য, 4টে শূন্য, যোগ করব স্যার। যোগ করে কত হবে? 60 আর 45 হচ্ছে স্যার 105। ওকে, 60 আর 45 যোগ করে কত হয় স্যার? 105। 105-এর পর কটা শূন্য হবে স্যার? 4টে শূন্য হবে, 1 2 3 4। তাহলে এগুলো হলো আমার টোটাল। আমার কতজন শিক্ষার্থীর গড় বলো তো? এখানে 20 জন ছিল, 10 জন ছিল, অর্থাৎ 30 জনের,
অর্থাৎ স্যার 30 দিয়ে ভাগ করব। এই 30 দিয়ে ভাগ করলেই তো স্যার আমরা একজন শিক্ষার্থীর গড় পেয়ে যাবো, তাই না? 30 দিয়ে যখন ভাগ করবো অর্থাৎ টোটালকে ভাগ করে দেবো, অর্থাৎ একটা শূন্য ক্যান্সেল, 3 তিরিক্কা স্যার 9, 3 পাঁচা 15, অর্থাৎ 35, 3 পাঁচা 3 তিরিক্কা 9, আচ্ছা 105 পর শূন্য হয়েছে, বেশ একদমই হয়েছে, 3 তিরিক্কা 9, 3 পাঁচা 15, এখানে তো আমার 3500 হিসাবে আসছে, এখানে হচ্ছে 35,000 স্যার, 35,000। তাও একবার আমি চেক করে নিই একটু। তো চলো স্যার, ঠিকঠাকই আছে, ওকে। অর্থাৎ 35,000 করে, তাহলে একজন শিক্ষার্থীর ভারযুক্ত বেতন কত? 35,000 করে। তাহলে আমার 35,000 একজন শিক্ষার্থীরই গড় উত্তর হয়ে যাবে স্যার, ওকে। অপশন নাম্বার 1। তো দেখো এবার তুমি যদি তাহলে 35,000 করে কত টোটাল 30 জন মানে 3 জনের হিসাব যদি করি, তাহলে 35,000 করে তোমরা যদি 3 জনের হিসাব মারো, দেখো স্যার সেই এটাই হবে, 105ই আসবে, ওকে, বলতে পারলাম। তারপরে একটি বার্ষিক 12% সরল সুদের হারে 25,000 টাকা ধার নিল, বেশ 25,000 টাকা ধার নিয়েছে, দিয়ে কি বলছে স্যার 1 বছর 6 মাস, এই যে অঙ্কটা এগুলোই তো ফাঁসাবে। যদি 1 বছর 6 মাস পর ঋণটি পরিশোধ করা হয়, 1 বছর 6 মাস পর ঋণটি পরিশোধ করা হয়, তবে মোট কত টাকা সরল সুদ দিতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো অনেকে ফেঁসে যায়। এই 1 বছর 6 মাস মানে কি স্যার? 1 বছর 6 মাস মানে তো 1.5 বছর, 2 বছর তো যাচ্ছে না, আর 6 মাস হলে 2 বছর চলে যাবে, কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে আমাদের সেই সরল সুদের সূত্রেই কিন্তু স্যার অঙ্কটা আমরা আলটিমেটলি স্যার ফেলবো, ওকে। তো চলো স্যার আমরা প্রথমত সলিউশনটা করে দেখি কতদূর কি হচ্ছে, তারপরে আমরা এগোবো। তো চলো, আই সমান সমান PTR/100, তাহলে স্যার 25,000 ছিল আসল টাকা, আচ্ছা নিচে লিখি স্যার, নিচে, তাহলে আমার স্পেসটা ভালো পাবো। 25,000 টাকা আসল ছিল স্যার, টাইমটা ছিল 1.5 বছর, অর্থাৎ তুমি এটাকে এইভাবে করতে পারো, 1 বছর 6/12, 6/12 কেন করলাম স্যার? 12 মাসে 1 বছর, অর্থাৎ 6 দুগুণে 12, অর্থাৎ 1 পূর্ণ 1-এর 2, অর্থাৎ 2-এর 2 আর 1-এর 3/2, তুমি এটাও করতে পারো বা 1.5 এটাও লিখতে পারো, তোমার যেটা খুশি স্যার, তুমি যেভাবেই সলিউশন করতে। আচ্ছা আমি 1.5 বছর হিসাবে আমি করছি, 1.5 লিখছি, 1.5 বছর হিসাবে 12% হারে বাই 100। আচ্ছা স্যার দশমিক শুনলাম, নিচে একটা শূন্য আসলো, এই 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেল স্যার। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের 25 × 15 × 12 করলে স্যার, ঠিক করলাম স্যার 25,000, হ্যাঁ 25 × 15 × 12 করলে স্যার উত্তর হয়ে যাবে, ওকে। তো আমরা গুণটা একটু করে নিচ্ছি স্যার, তাহলে আমাদের কত হবে 25 12 স্যার, 15/22 কত হচ্ছে এখানে, আচ্ছা করি স্যার 15 × 12, আচ্ছা 15 দুগুণ 30 স্যার, 15কে 15, অর্থাৎ 180, 180 × 25, তাই নয় 180 × 25, অর্থাৎ 25 × 18 করবো স্যার। 5 8 40 শূন্য, হাত থেকে 4, 8 দুগুণ 16, 8 4 স্যার 20, 5 1 5 স্যার, 2 1 2, 0 5 4, অর্থাৎ স্যার 450, আর একটা শূন্য ছিল 45, কিন্তু স্যার এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী অঙ্ক, একটি ট্রেন 4 ঘন্টায় 360 কিমি দূরত্ব অতিক্রম করে, বেশ ভালো কথা, একই দূরত্ব স্যার। তারপরে কি বলছে, একই ধ্রুবক গতিতে চললে ট্রেনটি 7 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। তো স্যার এই টাইপের অঙ্কগুলো বেশ ভালো অঙ্ক। তো এটা কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই। তো তোমরা প্রত্যেকে টাইম ডিস্টেন্সের অঙ্ক করেছো, যে স্যার তোমরা জানো যে ট্রেনটার গতিবেগ কত হবে স্যার, যেহেতু এখানে 4 ঘন্টায় 360 কিমি দূরত্ব যায়, তাহলে আমার স্যার গতিবেগ এর সূত্র কি স্যার, দূরত্ব, আমি বেশি লিখে ছেড়ে দিলাম স্যার, দূরত্ব বাই সময়, ওকে স্যার। দূরত্ব কত 360, আর সময়টা হচ্ছে 4, এখানে তাহলে স্যার কত হবে 4 9 36, 4 9 36, অর্থাৎ 90 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 90 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু ট্রেনটা ছুটছে, বেশ। এবার 7 ঘন্টায় সে কতটা দূরত্ব যাবে, তাহলে স্যার 7 ঘন্টায় দূরত্ব কতটা যাবে, তো স্যার দূরত্বের সূত্র কি স্যার, তোমরা বলবে স্যার গতিবেগ ইন্টু সময়, স্যার গতিবেগটা 90 কিলোমিটার পেয়েছি, আর সময় তো স্যার 7 ঘন্টা বলে দিয়েছে, অর্থাৎ 7 9 63, অর্থাৎ 630 স্যার, 630 কিমি।
ওকে, সহজ ছিল অঙ্কটা, জাস্ট একটু বুঝতে হতো। ওকে, তারপরের অঙ্ক কি বলেছে, নিচের কোনটি সেই বৃহত্তম ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে বা বা যা দুই বা ততোধিক প্রদত্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে সম্পূর্ণরূপে, স্যার এই কথাটাই কিন্তু মনে করবে, সম্পূর্ণরূপে বিভাজিত করে। তাহলে স্যার তাকে আমরা কি বলে থাকি, লসাগু, গসাগু, উৎপাদক নাকি গুণিতক? স্যার সম্পূর্ণরূপে যদি বিভাজিত করে, এখানে বলে যে কোনো ভাগশেষও থাকবে না, তাহলে স্যার সম্পূর্ণরূপে বিভাজিত একমাত্র গসাগুই করে, তাই না? স্যার গসাগুর নিয়ম কি, অর্থাৎ যেই সংখ্যাটাতে ভাগ দিব সেটা আমার প্রত্যেককেই ভাগ যেতে হবে, একবারে সম্পূর্ণরূপে বিভাজিত হতেই হবে, সেটাকে তো গসাগু বলি, যেটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইংরেজিতে। সহজ ছিল স্যার। তো লসাগু গসাগুর সংজ্ঞাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে স্যার। ওকে, আচ্ছা স্যার, এটা 5-এর স্কোয়ার হবে, আমি লিখে দিচ্ছি 5-এর স্কোয়ার বা 12/3 যোগ 7, এর সরল অঙ্কটির মান কত হবে স্যার? তো স্যার 5-এর স্কোয়ার তোমরা বলবে স্যার 5×5 = 25 ভাগ, আচ্ছা এটা কাটাকাটি করে নিই, 3×4 = 12 করে নিই, 4 করে নিই প্লাস 7 করে নিই। ওকে, তাহলে আমার সুবিধা হবে করতে। আচ্ছা 25 আর 7 যোগ করব, হঠাৎ করে তোমরা এরকম করো না স্যার 25 থেকে 4 বাদ দিয়ে দিলে দিয়ে 7 যোগ করে দিচ্ছ, এরকম 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 ভুলটা যেন না করো, কারণ বদমাসের নিয়ম আছে, নিয়মটা আছে বদমাসের নিয়ম। আমি এখন আর বলতে গেলে অঙ্ক কিন্তু স্যার লম্বা হয়ে যাবে, তো আগে যোগের কাজ করি, বিয়োগের কাজ সব থেকে শেষে করি। তো এখানটায় আমার যোগের কাজটা আগে করতে হবে না স্যার? তাহলে স্যার যোগের কাজ, এখানে 25-এর আগে কিছু নাই মনে স্যার, কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, অর্থাৎ এই 25-এর আগে যোগ, 7-এর আগে যোগ, 7 আর 25 আমরা যোগ করব, কত হয় 32 স্যার, 32 - 4 স্যার কত হবে 28। ওকে, তো 32 - 4 28 করলাম, ঠিক করলাম, হ্যাঁ ঠিকই করেছি, -3 22, 22 আর 28 তো হচ্ছে না, 5 6 7 30 32 -4 28, হ্যাঁ 28 অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 এ স্যার 28 অপশন উত্তর রয়েছে। ওকে হ্যাঁ, তারপরের অঙ্ক চলে যাব। সবচেয়ে বড় পূর্ণবর্গ উৎপাদকটি চিহ্নিত করো, যেটা বলেছে রুট 200কে সরল করলে নিচের কোন রাশিটি সঠিক হবে? তো স্যার এটা সহজ অঙ্ক, কীভাবে করব স্যার? এই যে √200 রয়েছে স্যার, √200কে তুমি ভাঙো একটু, এগুলো কিন্তু স্যার একটু উপস্থিত বুদ্ধির খেলা। তুমি এমন √200কে এমন কি সংখ্যায় ভাঙলে তোমার ফার্স্ট ক্যালকুলেশন হবে, তুমি বলবে স্যার আমি 100×2 আমি ভাঙবো, রুটের মধ্যে 100×2 মানে তো স্যার কি হয়ে যায় 200 না? তো স্যার এবার রুট থেকে যখন আমাদেরকে 10×10 = 100 হয়, তাই না স্যার? রুট থেকে যখন 100 বের করব তার জন্য আসবে 10, আর এই শুধু 2টাকে তো আর কোনো রকমভাবে ভাঙতে পারবো না, বের করতে পারবো না, তো স্যার এটা রুট থেকে যাবে, অর্থাৎ 10√2 স্যার এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 10√2, অপশন নাম্বার 3। পরবর্তী অঙ্ক, একটি স্মার্টফোনের দাম 30,000 টাকা, বেশ, একটি সেলে প্রথমে এর দাম 10% কমানো হয়, বাহ খুবই ভালো করেছে, তারপর সেই হ্রাসপ্রাপ্ত অর্থাৎ 10% যে কমেছিল, তারপরে যে হ্রাসপ্রাপ্ত দামের উপর আবার 5% স্যার কী করেছে, বাড়িয়েছে, তাহলে চূড়ান্ত দাম কত স্যার? তাহলে স্যার এই অঙ্কটা কিভাবে করব স্যার? এটা খুবই সহজ অঙ্ক স্যার, কিভাবে করব? প্রথমত স্যার দাম ছিল আমার 30,000 টাকা, বেশ, এই 30,000 টাকা 10% কমেছে, 10% কমা মানে স্যার 90/100। তোমরা বলবে হ্যাঁ স্যার 100 থেকে 10 বাদ দিলে 90 হয় স্যার। স্যার দুটো শূন্য ক্যান্সেল হলো স্যার, 3 9 27, 3 9 স্যার 27, 27-এর পর কটা শূন্য হবে, এদিকে দুটো শূন্য এদিকে একটা শূন্য, টোটাল 3টে শূন্য, অর্থাৎ 27,000 টাকা। এবার কি বলেছে, তারপর সেই হ্রাসপ্রাপ্ত অর্থাৎ এই যে হ্রাস পাওয়ার পরে কত 27,000 টাকা হলো, এই দামটার উপরে স্যার আবার 5% কী করেছে, বাড়িয়েছে, তারপরে তো স্যার আমি চূড়ান্ত দামটা পাবো, তাই না? তাহলে স্যার এই 27,000 টাকার উপর আবার আমি 5% বাড়াচ্ছি, তাহলে স্যার আমি কি করব স্যার, করে দেখাই। তাহলে স্যার আমি করব যে এই যে 27,000 টাকা যেটা স্যার আমি পেয়েছি, এর উপর আবার 5% দাম বাড়লো, অর্থাৎ 105/100, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল স্যার। তো স্যার এটা তোমরা একটু গুণ করবে, 105 আর 27 গণিত, এটা গুণ করলে 5 7 35, আচ্ছা এইভাবে করবো না,
100 100 200 মানে হচ্ছে 2500 2500 2500 আর ওদিকে থাকছে 28 28 পাচ্ছি 3 28 3 5 স্যার এটা দেখবে তোমরা অপশানে পাচ্ছ, আছে অপশান মনে হয় 28,350। তো এই অঙ্কের সঠিক উত্তর কিন্তু স্যার এটাই হয়ে যাবে, এটাই চূড়ান্ত দাম। তারপরে একজন বিনিয়োগকারী 50,000 টাকা মূল্যের শেয়ার কিনেছেন। বাহ, 50,000 টাকা মূল্যের শেয়ার কিনেছেন। প্রথমে কি বলেছে, প্রথম বছরে সেটির ওপর 10% হ্রাস পেল। দ্বিতীয় বছরে অবশিষ্ট মূল্যের উপর 20% বৃদ্ধি পেল। 2 বছর বিনিয়োগের মোট শতাংশ পরিবর্তন মূল্যায়ন করো। দেখো স্যার, তো এই যে 50,000 টাকা, এটার কোনো কাজই নেই স্যার। আমি তোমাদেরকে বলেছিলাম স্যার, দুটো পার্সেন্টেজ যখন দেখতে পাবে, যদি আরও কথাটা না থাকে, তাহলে স্যার একটাই সূত্র স্যার, a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। অর্থাৎ এ মানে একটা 10% ধরে নাও, আর বি মানে একটা 20% ধরে নাও, বাস স্যার সলিউশন হয়ে যাবে। স্যার 10% হ্রাস, 10% হ্রাস মানে মাইনাস, 20% বৃদ্ধি মানে স্যার প্লাস। স্যার এই জায়গাটা এবার কি চিহ্ন বসবে স্যার, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর উপরে 10 × 20 বাই 100। স্যার একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য সব কেটে গেল, অর্থাৎ আলটিমেটলি পড়ে থাকলো -10 প্লাস 20 মাইনাস 2 পড়ে আছে এখনো স্যার ওদিকে। হ্যাঁ, তো এবার এটাকে আমরা সলিউশন করব। স্যার -10 থাকতে দাও। স্যার প্লাসে মাইনাসে কি হয়, তোমরা বলবে মাইনাস, আর যেহেতু 20 বড় সংখ্যা, তার আগে যোগ রয়েছে তাই যোগ দিব। অর্থাৎ কি করব স্যার, যে 20 থেকে 2 বাদ দিলে আমাদের 18 হয় স্যার। আবার স্যার প্লাসে মাইনাসে কি হয়, তোমরা বলবে স্যার প্লাসে মাইনাসে স্যার মাইনাস হয়। অর্থাৎ কি করব স্যার, অর্থাৎ যেহেতু -10 থেকে 18 বাদ দিলে স্যার কত হবে 8%। তো স্যার কত হয়ে যাবে, এই অঙ্কের সঠিক উত্তর কিন্তু 8%, -8% হবে না। কারণ এই 10 আর 18-এর মধ্যে বড় কে, 18 বড়। 18 যে বড় সংখ্যা হয় তার আগে যে সাইনটা হয় সেটাই কিন্তু হয়, অর্থাৎ যোগ। অর্থাৎ এটা শুধু 8% হবে। তো অপশানে -8% এটাই হয়তো নেই, অনেক সময় 8% থাকবে, -8% থাকতেও পারে অপশানে। ওকে, তো এটাই কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। একজন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, আচ্ছা একটু ছোট করে নিই। ওকে, বড় হয়ে গেছে আমার এটা, চলো বেশ ঠিক আছে, একদম একটু ছোট করে নিলাম, কারণ এটা খুব বড়, আর একটু বড় করে নিই কারণ খুবই ছোট হয়ে গেল। বেশ, এবার ঠিক আছে। কি বলেছে, একজন শিক্ষক শিক্ষার্থীর অনুপাত, আচ্ছা শিক্ষক, এটা হচ্ছে স্যার শিক্ষক, এটা হচ্ছে শিক্ষার্থী। বেশ, এটা শিক্ষার্থীর অনুপাতটা 2.25। যদি বিদ্যালয়ে 12 জন শিক্ষক থাকেন, ও আচ্ছা, বিদ্যালয়ে যদি 12 জন শিক্ষক থাকেন, তবে শিক্ষার্থীর সংখ্যা গণনা করো। সহজ অঙ্ক স্যার। শিক্ষক কতজন বলেছে স্যার বলো তো, 12 জন। অর্থাৎ এই যে শিক্ষকটা বলেছে স্যার কতজন, 12 জন। অর্থাৎ এই যে 2-এর ভ্যালুই স্যার 12, শিক্ষকটা অর্থাৎ শিক্ষকটা হচ্ছে 12, অর্থাৎ 2-এর ভ্যালু ভালো। স্যার 2-কে কত দিয়ে গুণ করলে 12 হয়, তোমরা বলবে স্যার 6 দিয়ে গুণ করলে 12 হয়, 6 দুগুণে 12। তাহলে স্যার এই যে 25-এর এখানে যে সংখ্যাটা আমার হবে, সেটাও নিশ্চয়ই স্যার আমরা সেই 6 দিয়ে গুণ করব, কারণ এইদিকে 6 দিয়ে গুণ করেছি মানে এইদিকেও 6 দিয়ে গুণ করব। অর্থাৎ 6 25 স্যার 150। এই অঙ্কের স্যার সঠিক উত্তর কিন্তু 150 উত্তর হয়ে যাবে। তো তোমরা প্রমাণ করার জন্য প্রমাণ করে নিতে পারো, এই 12 আর 150 তোমরা অনুপাত করতে পারো। যাদের মনে হবে যে স্যার অঙ্কটা কি ঠিক হলো, তাহলে তোমরা কি করবে, তাহলে শিক্ষক আমার এখানে পেয়েছি 12, আর শিক্ষার্থী কত পেলাম স্যার 150, কাটাকাটি করো স্যার। তো এটা কাটাকাটি করব, কত দিয়ে কাটাকাটি করব, 3 দিয়ে করি, 3 4 12, 3 5 15, তাই নয় স্যার। আবার কাটাকাটি করব, 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 2:25 এসছে স্যার, এটাই তো বলেছিল 2:25। তাহলে স্যার এটা প্রযোজ্য হলো আমার। তারপরে কাব্য কি বলছে, কাব্য একটি ব্যবসায়, একজন ব্যক্তির নাম কাব্য একটি ব্যবসায় 40,000 টাকা বিনিয়োগ করেছিলেন। বেশ, কাব্য 40,000 টাকা বিনিয়োগ করেছেন, 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিল। বেশ, তিনি যে 40,000 টাকা বিনিয়োগ করেছেন না স্যার, তার থেকে 10,000 টাকা তুলে নিয়েছেন। তারপরে কি বলছে স্যার, ললিত পুরো বছরের জন্য, অর্থাৎ ললিত পুরো বছর বলতে গেলে 1 বছরের জন্য 50,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে স্যার, বছরের শেষে তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত কত। স্যার দেখো অঙ্কটা কিভাবে করছি, তো স্যার এটা খুবই সহজ অঙ্ক। তাহলে স্যার একটি কাব্য একটি ব্যবসায় 40,000 টাকা বিনিয়োগ করেছে, তোমাকে ভালো করে বুঝাচ্ছি স্যার। এই দিকে লিখবো স্যার কাব্য, আর এই দিকে লিখবো স্যার ললিত।
ললিত। স্যার কাব্য আমার কত বলেছে স্যার, 40,000 টাকা বিনিয়োগ করেছে 6 মাস পর। স্যার 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিল, অর্থাৎ 40,000 থেকে 10,000 তুলে নিলে কত হাজার টাকা পড়ে থাকে স্যার? তো নাহলে স্যার 30,000 টাকা পড়ে থাকে, থাকে কি থাকে না? তোমরা বলবে স্যার একদম হ্যাঁ স্যার থাকে। এই 30,000 টাকা স্যার কিন্তু 6 মাস খেটেছে, তাই না? তাহলে তো এখনও তো 6 মাস থাকলো, তাহলে এই 6 মাসটা তাহলে আমার ওই 40,000 টাকার খেটেছিল স্যার, তাই না? আর ইস্টু দিব, ইস্টু। আর ললিতের পুরো 50,000 টাকা, স্যার ললিতের যে পুরো 50,000 টাকা সেটা কিন্তু স্যার ওর 12 মাসই খেটেছে, 12 মাসই কেটেছে। তাহলে স্যার এবার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্যার 4 6 24। আমি শূন্যগুলো কেটেই যাবে তাই আমি আর লিখছি না। 3 6 18 দশমিক 5 12 60, শুধু 60। ওকে, কারণ স্যার দেখবে আলটিমেটলি 3টা শূন্য কেটে যাবে, তার জন্য 4টে শূন্য কেটে যাচ্ছে, তার জন্য আমি আর শূন্যগুলো নিয়ে অত মাতামাতি করলাম না। তোমরা পারলে এগুলো প্রথমেই তোমরা কেটে দিতে পারতে। কেন এই অঙ্কটা দেখো আমি একটু বোঝাচ্ছি। এগুলো সব থেকে সহজ কী হয়, এই শূন্য ফূন্য লিখে বের করার কোনো দরকার নেই। আবার অনেক সময় লিখবে দেখো প্রত্যেকেরই 4টে শূন্য রয়েছে, তাহলে প্রত্যেকের 4টে শূন্য তুমি কেটে দাও। তাহলে ওর 40,000 মানে ওটা 4ই ধরবো, 4 × 6 যোগ, তারপরে ওর যেহেতু তুলে নিবে 4 থেকে 1 তুলে নিল মানে সে 3 × 6 আর ইস্টু ওর 5 × 12। স্যার তাহলে আমার এটা হবে 4 6 24 প্লাস 18 ইস্টু 5 12 60। 24 আর 18 যোগ করে কত হয় স্যার? 42 হয়। 42 = 60। স্যার 42 = 60কে এবার আমরা কি করব? এটাকে ছোট করব, অর্থাৎ এটাকে ছোট করলে হয় স্যার 6 7 42, 6 10 60, অর্থাৎ 7:10। এই অঙ্কের সঠিক উত্তর। চলো নেক্সট। একজন অনলাইন কন্টেন্ট রাইটার 10,000 শব্দ লেখার জন্য 500 টাকা নেয়। বাহ, একজন কোনো কন্টেন্ট রাইটার আছে, কন্টেন্ট রাইটার বলতে গেলে যারা লিখে টাইপিং করে, ও বলছে যে আমি 10,000 শব্দ লিখবো, লিখে দেবো, টাইপ করে দেবো, কিন্তু তোমার কাছে স্যার আমি 500 টাকা নিব। একজন এডিটর কি বলছে? ও আবার বলছে যে 1,000 শব্দ, 10,000 তো নয়, 1,000 ছিল, তো 1,000 শব্দ সম্পাদনা করার জন্য 300 টাকা নেবে। তো একজন এডিটর বলছে যে আবার আমি 300 টাকা নিব। তাহলে তারা একসাথে কাজ করলে প্রতি শব্দে তাদের সম্মিলিত খরচ কত? কিছু রয়েছে স্যার, অর্থাৎ এটা সব থেকে সহজ অঙ্ক স্যার। কী করে করবো স্যার? তোমরা বলবে স্যার যেহেতু শব্দটা হচ্ছে 1,000 ফিক্সড, তাহলে স্যার 1,000 শব্দের মোট খরচ কত বলো তো? ও যদি 1,000 শব্দ যদি লেখে, এই 1,000 শব্দের মোট খরচটা কত স্যার? মোট খরচ, আমি মোট খরচের কথা বলছি। তাহলে স্যার 1,000 শব্দ লিখতে একজনকে স্যার 500 টাকা দিয়েছি, আরেকজনকে স্যার 300 টাকা দিয়েছি, অর্থাৎ স্যার একজনকে আমি 500 টাকা দিয়েছি, একজনকে স্যার 300 টাকা দিয়েছি, অর্থাৎ টোটাল আমি স্যার দিয়েছি এই 1,000 শব্দ টাইপিং করার জন্য স্যার আমি 800 টাকা টোটাল আমি খরচ করেছি। তাহলে স্যার একসাথে কাজ করলে প্রতি শব্দের সম্মিলিত খরচ কত? তাহলে স্যার একসাথে কাজ করলে, অর্থাৎ এই 1,000 শব্দ যদি একসাথে কাজ করে, অর্থাৎ 800 ভাগ 1,000, তাই না স্যার? তো দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 8/10। 8/10 মানেই স্যার 0.8, অপশান নাম্বার 1। এবার এদিকে তুমি শূন্য দিতেই পারো, একটা সমস্যা নেই, দশমিকের পরে এই শূন্যের যদিও কোনো দাম নেই। তারপরে স্যার একজন ছুতোর একটি আয়তাকার টেবিলের ওপরে অংশ ডিজাইন করেছেন। বাহ, একজন ছুতোর বলতে গেলে ওই যারা কার্পেন্টার হয়, হ্যাঁ, যারা ওই কাঠের কাজ করে না স্যার, কাঠের যারা কাঠের চেয়ার টেবিল তৈরি করে, ওগুলোকে ভেবে নাও তোমরা। তো তিনি কি করেছে যে একটা আয়তাকার বলতে গেলে স্যার কি, এই যে আয়তাকার টেবিলের উপর ডিজাইনের করেছেন। এর দৈর্ঘ্য স্যার, দৈর্ঘ্য এটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি, এই লাইনটাকে আমরা দৈর্ঘ্য বলে থাকি, আর এই লাইনটাকে প্রস্থ বলে থাকি স্যার। যার দৈর্ঘ্য হচ্ছে y+8 এবং প্রস্থ হচ্ছে y+5। নিচের কোন রাশিটি টেবিলের উপর অংশের ক্ষেত্রফল নির্দেশ করে? অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে স্যার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি স্যার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র স্যার দৈর্ঘ্য গণিত স্যার প্রস্থ। তাহলে স্যার তোমরা করবে y+8 মানে এটা দৈর্ঘ্য, গণিত y+5 স্যার এটা প্রস্থ। এবার স্যার এটা জাস্ট গুণ করে দেবো। এই y এর গুণ করব স্যার, কত হবে? y এর স্কোয়ার, y এর সাথে আবার 5 এর গুণ করব, অর্থাৎ +5y। 8 এর সাথে y এর গুণ করব স্যার, তাহলে প্লাস আমার 8y।
আবার আর 8-এর সাথে স্যার 5-এর গুণ করব, প্লাস 5-8 40। তাহলে স্যার আমার কত হয়ে যাবে স্যার? এখান থেকে হয়ে যাচ্ছে আমার ওয়াই স্কোয়ার, স্যার 8 আর 5-এ 13 ওয়াই প্লাস 40, অর্থাৎ অপশান নাম্বার 4 এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। সহজ ছিল, এই টাইপের অঙ্ক থাকে, সহজ থাকে, জাস্ট একটু ক্যালকুলেশনের জন্য ক্যান্ডিডেটরা কিন্তু করে আসতে পারে না। ওকে স্যার, তো দেখো স্যার আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কালকে আমি টোটাল আমার শেষ জিকের উপর ক্লাস আসবে, 500টা বাছাই করা স্যার জিকে করাবো। আমার আগে 200টা করেছো স্যার, আর 500টা করে নেবে, টোটাল এই 700টা। অর্থাৎ তোমরা একবার করে চোখ বুলি নেবে, মনে হচ্ছে স্যার 700 জিকে কী করে মুখস্থ করবো। স্যার ধরি না স্যার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি স্যার ভিডিও ওয়াচ করবে। বারবার বলি, পরীক্ষায় তো 4টে অপশান থাকে, তোমার ঠিক মনে পড়বে, বিশ্বাস রেখো। যখন মনে করবে যে না স্যার এই অঙ্কটা করিয়েছিল বা স্যার এই প্রশ্নটা করিয়েছিল, ঠিক মনে চলে আসে। ব্রেন আমাদের কঠিন জিনিস, মনে হচ্ছে তোমার যে না সব কিছু মুখস্থ নয় স্যার, তুমি দেখো, তুমি ঠিক পরীক্ষায় মনে পড়ে যাবে, বিশ্বাস রেখো। তারপরে অঙ্কটা স্যার করে নিই ফটাফট, তো অনেকটা অঙ্ক রয়েছে। একটি বৃত্তাকার বাগানে একটি বৃত্তকলা আকৃতির পথ রয়েছে। বেশ স্যার, কি বলেছে? একটি বৃত্তাকার বাগানে একটা বৃত্তকলা আকৃতির কি রয়েছে স্যার? এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, এই অঙ্কটা চরম ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা জেসে কিন্তু করতে পারবে না। আকৃতির পথ রয়েছে, আচ্ছা বৃত্তাকার বাগান, এই হচ্ছে বৃত্তাকার বৃত্তাকার আকৃতির পথ রয়েছে, যার ব্যাসার্ধ 7 মিটার এবং কেন্দ্রস্থ কোণ স্যার 90 ডিগ্রি। যদি পথটির পাকা খরচ প্রতি বর্গমিটারে 50 টাকা করে হয়, তবে মোট পাকা খরচ কত স্যার? ভালো অঙ্ক স্যার, ভালো অঙ্ক, এই অঙ্কটা চরম দুর্দান্ত অঙ্ক স্যার। তাহলে স্যার এই অঙ্কটা আমরা প্রথমত করব কি করে স্যার? তোমরা বলো স্যার, একটা বৃত্ত পুরো সার্কেল, একটা পাক মানে কত স্যার? 360। তো স্যার 360, তাই কি নয়? তাহলে স্যার এখানে আমাকে বলেছে খরচটা কত, পাকা খরচটা কত স্যার? তাহলে তুমি স্যার এখান থেকে কি করবে? আচ্ছা তুমি এখান থেকে একটা কাজ করো, তুমি এখান থেকে স্যার বের করে নিতে পারো, তুমি সূত্রে ফেলে, আচ্ছা বৃত্তের পরিধি বের করে নিই না স্যার, বৃত্তের পরিধি বের করে নিই। এটা তুমি আমার যেহেতু বলেছে একটি বৃত্তাকার বাগানে একটি বৃত্তকলা আকৃতির পথ রয়েছে, যার ব্যাসার্ধ 7, এই ব্যাসার্ধটা 7, ওকে। একটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে স্যার 90 ডিগ্রি, এই কেন্দ্রস্থ কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা বৃত্তের উপর যখন পুরো চাপের সূত্র কি স্যার? থিটা বাই 360 গুণিত, এটা সূত্র স্যার, ওকে, পাই আর স্কোয়ার। তাহলে স্যার আমরা কি করব? থিটা মানে যে কোণটা কত হয়েছে স্যার, কোণটা তো স্যার 90 বাই 360 গুণিত পাই মানে স্যার 22/7, আর মানে ব্যাসার্ধ মানে 7, আর এর স্কোয়ার হচ্ছে 7 দুবার হবে, একটা 7 ক্যান্সেল, 4 9 36, অর্থাৎ এখান থেকে স্যার আমার থাকছে কত? তোমার হচ্ছে 77/2 থাকছে স্যার। এখানে 2 2 4 কেটে দাও না, 11 2 22, অর্থাৎ 7 11 77, অর্থাৎ 77/2কে কাটাকাটি করবো স্যার, কত হবে? এটা আমি ডাইরেক্ট মুখে করছি, 7 3 7 21 3 3 3 3 আর 38 স্যার, 38.50। এবার বলেছে প্রতি বর্গমিটারে 50 টাকা করে খরচ হয়েছে স্যার, তাহলে 38.50 ইন্টু 50 বা 38.5 করতে পারো, তাহলে স্যার আমার টোটাল খরচটা বেরিয়ে যাবে। তো স্যার এটা গুণ করলে স্যার আমার কত হয়ে যাবে জানো তো স্যার? 1925। তোমরা গুণ করবে স্যার, 1925 কিন্তু হয়ে যাবে, এই অঙ্কের সঠিক উত্তর। তারপরে ভালো অঙ্কের লেভেল না স্যার এই অঙ্ক, এগুলো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তুমি একবার ভাবো স্যার, গত বছর এই প্রশ্ন এসেছে, তাহলে স্যার অতটাও হালকায় নেওয়া উচিত নয় কিন্তু স্যার, ওকে। তো শেষ মুহূর্তে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো ওষুধের থেকে বেশি কাজ হয়, করে যাও, একটু বিশ্বাস রেখে করে যাও, দান মেরে দেবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি স্যার, তোমরা পারলে একটু 2025 সালে যে আমি ক্লাস করেছিলাম, দেখবে অঙ্কের 100টা অঙ্ক করেছিলাম বাছাই করা, সেটাও করে যেও। ফ্রিতে ক্লাস পাবে না স্যার, আমি যা করাই মিস যায় না, একটু করে নিও, বুঝতে পারবে পরীক্ষার সময়। তারপরে একটি ডিভাইজার কাপড়ের দুটি সমান্তরাল পাট্টিকে একটি তির্যক রিবন দিয়ে কেটে একটি প্যাটার্ন তৈরি করেন। যদি এর ফলে তৈরি হওয়া একটি অন্তস্থ কোণ যদি 125 ডিগ্রি হয়,
তবে অপর অন্তস্থ কোণটির পরিমাপ কত? তুমি ভাবো স্যার, এটা অগ্নিবীরের আর্মিতে আসা গত বছরের প্রশ্ন। এই প্রশ্ন কেউ করে আসতে পারবে স্যার? সবার দ্বারা তো সম্ভব নয়। তো এটা একটা জিনিস আমি বলে রাখি স্যার, দুটো যখন সমান্তরাল সরল রেখাকে একে অপর রেখাকে যখন ছেদ করলে একই পাশের যে অন্তস্থ কোণ, সেই অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু স্যার সবসময় কিন্তু স্যার 180 ডিগ্রি হয়। এটা কিন্তু স্যার নিয়ম। ওকে, দুটো সমান্তরাল পাট্টি যখন ছেদ করে এবং একটা তির্যক রিবন যখন তৈরি করে, একটা প্যাটার্ন তৈরি করে, তখন মধ্যে তার যে প্যাটার্ন যদি তৈরি করে, তো সেই তাদের মধ্যে যে অন্তস্থ কোণ, সেই অন্তস্থ কোণটার সমষ্টি কিন্তু স্যার এটা 180 ডিগ্রি হয়। তো এগুলো অঙ্কের কিন্তু একটু ডিপ নলেজ স্যার। তাহলে এবার এখান থেকে একটা অন্তস্থ কোণ 125 বলেছে, অর্থাৎ 180 থেকে 25 বাদ দিয়ে দাও, অর্থাৎ স্যার 55 ডিগ্রি। এগুলো কিন্তু একটু গভীরের অঙ্ক স্যার। বুঝতে না পারলে কমেন্ট করিও স্যার, আমি চেষ্টা করব আরও একবার হয়তো কোনো রকমভাবে হয়তো ভিডিও করে বুঝিয়ে দেওয়ার। তারপরে 6 এর গড় কত? 25 নম্বর অঙ্ক। স্যার 4টে 6 দেখে অনেকে তো স্যার 6 মেরে চলে আসবে উত্তর অপশানে। 6 কিন্তু আছে, কিন্তু 6 হতেও পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু অনেক সময় কি এইভাবে কি থাকে অঙ্কটা? না, গড় মানে সবগুলোর যোগ করতে হয়। অর্থাৎ কটা 6? একটা 6, দুটো 4টে 6, অর্থাৎ 4টে 6, অর্থাৎ 6 6 12, 6 18, 6 24, অর্থাৎ এবার 24, যেহেতু 4টে সংখ্যা তাই 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 4 6 24। 6 এই অঙ্কের সঠিক উত্তর। কিন্তু 6 6 ছিল বলে 6 মারবে না। তারপরে প্রথম 7টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে স্যার তোমরা বলো, প্রথম 7টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? জোড় বলেছে, তাহলে জোড় সংখ্যা কত? 2 4 6 8 10 12 14, এগুলো সব জোড় সংখ্যা। যেহেতু প্রথম 7টা বলেছে, 7টা কি হলো? 1 2 3 4 5 6 7, একদম হয়েছে স্যার। এই 7টা সংখ্যার গড় কত? অর্থাৎ 4 আর 6 10, 6 6 6 12, 12 8 20, 30, 30 আর এদিকে হচ্ছে 12 আর 14, স্যার 56। স্যার 56 যোগ করে 56, যেহেতু 7টা সংখ্যা তাই 7 দিয়ে ভাগ করে দেবো, 7 8 56, অর্থাৎ 8 উত্তর হয়ে গেল সঠিক। এটা টেটসম্যান এসছে স্যার, এটা অগ্নিবীরের টেটসম্যানের আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। করে আসতে হবে স্যার, চোখ মুখ খোলা। চাকরি স্যার অত সহজ নয়, সহজ হলে তো স্যার সবাই চাকরি পেয়ে যেত। সুতরাং স্যার চাকরি অতটা সহজ বিষয় নয়। কি বলেছে স্যার? বার্ষিক 1% সরল সুদের হারে কত বছরের জন্য 1000 টাকার সুদ 520 টাকা হবে? স্যার একই সূত্র, আই সমান PTR/100। স্যার এখানে সুদ কিন্তু বলে দিয়েছে 520 টাকা, সুদ বলেছে 520 টাকা, আসল বলেছে স্যার 1000 টাকা। এবং স্যার টাইম যেটা আমাকে বলেনি, কিন্তু রেটটা 1 বলে দিয়েছে, বাই 100। স্যার এই একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, সবই কেটে গেল, অর্থাৎ 52 পড়ে থাকলো শুধু। অর্থাৎ টাইম ইস টু, মানে টাইম সমান সমান 52 বছর হয়ে গেল। বুঝতে পেরেছ? তারপরে একটি কলমের দাম 250 টাকা, একই রকম 65 কলমের মোট দাম কত? তো এটা উপস্থিত বুদ্ধি নেওয়ার জন্য, অর্থাৎ একটা কলমের দাম যদি স্যার 250 টাকা হয়, তাহলে 65টা কলমের দাম কত? তো এটা জাস্ট একটু গুণ করার জন্য দিয়েছে, এটা টেটসম্যানেরই অঙ্ক। তো এগুলো একটু উপস্থিত বুদ্ধির খেলা। তাহলে স্যার একটা কলমের দাম যদি 250 টাকা হয়, তাহলে 65টা কলমের দাম নিশ্চয়ই তুমি 65 দিয়ে গুণ করবে, তাই নয়? স্যার 6 দুগুণে 12, 5 5 25, স্যার গুণ করে কত হবে? 16,000। 16,000-এর পরে অপশান তো সবগুলোতে রয়েছে স্যার, করে নিই। আচ্ছা 6 দুগুণে 12, 25, 16, 16,000-এর পর আসছে স্যার আমার কত? 16 2 আসছে। 16-র পরে 2 কোন অপশান আছে? সবগুলোতে রয়েছে 16 2 53, শেষে তো স্যার শূন্য আসবে, তার মানে শেষে শূন্য একটাই আছে, তোমরা এটা গুণ করে নেবে, 16,250, এটাই উত্তর হবে। ওকে, তারপরে অঙ্ক 32 এবং 10-এর গসাগু নির্ণয় করো। চলো স্যার গসাগু আমরা শিখেছি স্যার, প্রথমত কত দিয়ে দেবো? 2 দিয়ে। 16 দুগুণো 32, 5 দুগুণো 10, এই 16 আর 5 আর কোনো সংখ্যাতে কাটাকাটি যায় না, অর্থাৎ শুধু 2 হয়ে গেল। সহজ অঙ্ক ছিল স্যার। তারপরে 47 বিয়োগ 82 যোগ 86 এর সরলীকৃত মান কত? তাহলে স্যার তোমরা এই অঙ্কটা দুরকমভাবে করতে পারো, এটা 47 আর 86 আগে যোগ করে 82 মাইনাস করতে পারো। তাহলে স্যার সেটাই করি, বা তুমি এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ 82 থেকে 86 বাদ দিয়েও তুমি করতে পারো, সেটাই করি। চলো না বিভিন্ন রকমভাবেই করি, বিভিন্ন রকমভাবে শিখি। 47, আচ্ছা
ছিয়াশি আর বিরাশির মধ্যে বড়কে ছিয়াশি, ছিয়াশির আগে যে বড় তার আগে সেই যে সাইনটা থাকে সেটা হয়, যোগ সাইন হবে। আর প্লাসে মাইনাসে কত হয় স্যার? মাইনাস। অর্থাৎ বিরাশি থেকে ছিয়াশি বাদ দিলে 4, অর্থাৎ 47 আর 4 কত হয় স্যার? 51। স্যার 51 কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 764 এর সমতুল্য দশমিক ভগ্নাংশ কত স্যার? তো 764 যেহেতু পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ তুলে দাও, দশমিকের বদলে দুটো ঘর দশমিক সরে যাবে, অর্থাৎ 7.64। এটাও সহজ ছিল স্যার। তারপরে একটি ব্যাগে মোট 620টি সবুজ বল এবং লাল বলের মধ্যে 620টা টোটাল, কিন্তু এই 620টার মধ্যে সবুজ ও লাল বলের মধ্যে 65% হলো সবুজ, এবং ব্যাগটিতে লাল বলের সংখ্যা কত? এটা কিছু নেই স্যার, তোমাকে সবুজ বল কত, লাল বল কত বলেছে স্যার বলো তো? প্রথমত লাল বল বলেছে স্যার 65%, তাহলে বাকিগুলো নিশ্চয়ই স্যার সবুজ বল। তাহলে সবুজ বল কত স্যার? লাল বল যদি 65% হয়, তাহলে সবুজ বল 100 থেকে 65 বাদ দিলে 35%। তাহলে এই 35 হচ্ছে স্যার আমার কি বল? 35%। তাহলে এই 35% হচ্ছে আমার সবুজ বল। তাহলে আমার কি বলেছে? সবুজ বল কত, মানে ব্যাগটিতে লাল বলের সংখ্যা কত, ব্যাগটিতে লাল বলের সংখ্যা কত? আচ্ছা, আমি একটু এখানে একটু এক্সট্রিমলি সরি, আমি একটু ঘুরে লিখে দিয়েছি, কারণ 65% সবুজ বল বলেছে, তাহলে 65% সবুজ বল বলেছে, মানে এখানে আমাকে সবুজ লিখতে হবে, মানে এটা সবুজ আর এটা আমার লাল। এবার ঠিক আছে স্যার, ওকে। তাহলে 65% সবুজ বল, তাহলে আমার লাল বলের সংখ্যা কত? তাহলে টোটাল বল ছিল স্যার 620টা, এই 620টার মধ্যে লাল বল আমার 35%, অর্থাৎ 35/100। কাটাকাটি করবো, একটা শূন্য কাটবো স্যার, 5 7 35, 5 2 10, স্যার 3 2 6, 3 1 3, 7 1 7, 3 7 21, 217 স্যার, 217 কিন্তু লাল বল হয়ে যাবে। তারপরে 81 এবং 33 অনুপাতকে লঘিষ্ঠ আকারে লিখলে কত হবে? অর্থাৎ স্যার 81 এবং যে 33 লঘিষ্ঠ আকারে বলতে গেলে স্যার তুমি ছোট কতটা করতে পারো? 81:33, যেহেতু অপশান থেকে বুঝতে পারছি তাই আমাকে ছোট করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ বলতে গেলে ছোট করো, মানে গসাগু করো। তাহলে স্যার আমি বলতে পারি 3 দিয়ে কাটাকাটি যাবে স্যার, 3 27 81, 3 11 33, আর কি ছোট হবে? হবে না, অর্থাৎ 87:11 কিন্তু এই অপশানে সঠিক উত্তর। নেক্সট, এ বি 2 বছরের জন্য যথাক্রমে 2400 টাকা এবং 800 টাকা বিনিয়োগ করে। 2 বছর পরে তারা মোট 4800 টাকা যদি লাভ হয়, তাহলে এই লাভের থেকে বি কত অংশ পাবে? তাহলে স্যার আমার A/B, এ বলেছে স্যার 2400 টাকা পেয়েছে, আর বি বলেছে 800 টাকা পেয়েছে। বেশ, একটু ছোট করে নাও, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 3 8 3 8 24, 3 1 3, অর্থাৎ ছোট করে অনুপাতটা হলো 3:1। এবার বলেছে মোট 2 বছরে তারা 4800 টাকা পেয়েছে, মোট টাকা কত বলো তো স্যার? 4800 টাকা মোট টাকা, তাহলে বি কত টাকা পাবে? স্যার বি 1 বাই আনুপাতিক ভাগার করলে 3 আর 1 4, অর্থাৎ 4 1 4, 4 2 4 বরং 48, অর্থাৎ 1200 টাকা। এই 1200 টাকা আমার কে পাবে স্যার? বি পাবে। নেক্সট অঙ্ক সহজ ছিল। তারপরে কি বলেছে স্যার? একটি ব্যক্তি 36 মিটার পার সেকেন্ড গতিবেগে চললে 12 সেকেন্ডে তার দূরত্ব কত? স্যার ডিস্টেন্সের সূত্র কী গো স্যার? ডিস্টেন্সের সূত্র হচ্ছে গতিবেগ ইন্টু সময়। স্যার গতিবেগটা 36 বলেছে আর সময়টা 21 বলেছে, জাস্ট একটু গুণ করার ব্যাপার ছিল, অর্থাৎ 36 × 21 স্যার কত হয়? 750, 750 তো নয় স্যার, 756, 6 কে 6, 756 মিটার হয়ে যাবে দূরত্ব। ওকে, পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা আবার একটু ভালো অঙ্ক স্যার। ওকে, এটা আবার একটু বোঝার অঙ্ক রয়েছে, এবং এটা একটু আমি মনে করি এই অঙ্কটা একটু যার তার পক্ষে এই অঙ্কটা করা সহজ বিষয় হবে না। কি বলেছে? ধরা যাক ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তিকলা, আমি প্রথমত ছবি আঁকবো, নাহলে কেউ বুঝতে পারবে না অঙ্কটা। এই টাইপের অঙ্ক কিন্তু থাকছে স্যার, শিখে নাও। ধরা যাক ও কেন্দ্র বিশিষ্ট একটা কেন্দ্র রয়েছে ও, এই মিডিল পয়েন্টের সেন্টার ও, যার বৃত্তকলা, যার বৃত্তটা হলো, এই বৃত্তটার নাম একটা সি বৃত্ত, আমি লিখছি না, বৃত্তের নাম লিখছি না। এর বৃত্তটির ওপর এ বি একটি উপচাপ। তুমি এ বিকে কোথায় লিখবে স্যার? উপচাপ তুমি যে কোনো একটা জায়গায় লিখতে পারো স্যার, যে যেহেতু চাপ বলেছে তো স্যার, তাহলে আমি একটা কাজ করি স্যার, আমি এ বিকে একটা এখানে এই পাশে একে লিখি, একটু নিচে লিখি, তাহলে আমার একটু সুবিধা হবে, বা একটু উপরে লিখি। এইখানে একটা চাপ বলেছে,
এই এ বি একটা চাপ, দুই পাশে দুটো চাপ বলেছে। এবার কি বলেছে, এই পি হলো এ বি চাপের উপর একটি বিন্দু। তাহলে এই এ বি যে চাপ রয়েছে না স্যার, এই চাপের উপর একটা বিন্দু, অর্থাৎ এ বি চাপের উপর বিন্দু মানে মিডল পয়েন্ট হবে স্যার, এই মিডল পয়েন্টে এটা পি বিন্দু। এবং কিউ হলো অধিচাপের একটি বিন্দু, মানে এই অধিচাপ, এই আবার অধিচাপের বিন্দু, মানে কিউকে তুমি এখানে লিখতে পারো স্যার, এই নিচে লিখতে পারো। যদি এ বি ও কেন্দ্রে, যদি এ বি চাপটি ও কেন্দ্রে 126 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্যার এখানে এই এটা কত বলেছে, এই এ বি চাপটি ও কেন্দ্রের মধ্যে 126 ডিগ্রি কোণ, তুমি 126 ডিগ্রি কোণ উৎপন্ন যদি করে, তাহলে স্যার এই 126 ডিগ্রি যদি স্যার আমার কোণ উৎপন্ন করে, বেশ করলো, তাহলে কি বলেছে, এ পি বি এর মান নির্ণয় করো, মানে এই কোণটার মান বলেছে স্যার, এই কোণটা মানে যেটা বলেছে এ পি বি, মানে এই এ পি বি মানে এই কোণটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটার মান স্যার সবসময় কত হবে, হাফ হবে না, পুরো বৃত্তের হাফ হবে না, এটা স্যার সঠিক মানে মানে সহজ ছিল স্যার। তাহলে এটা সমান সমান হয়ে যাবে স্যার, টোটাল আমাদের একটা এর মান কত স্যার 180, এটা তোমরা প্রত্যেকে জানো। তাহলে 180 মাইনাস তো করতেই হবে স্যার, বাদ যাবে টোটাল থেকে আমাদের ত্রিভুজে তিনটে কোণের মান কত স্যার, 3 6 18 180 না। তাহলে ত্রিভুজে তিনটে কোণের মান যদি হয় স্যার 180 থেকে আমাদের টোটাল বাদ যাবে কত স্যার, এই 126 যেটা বলেছে বাদ যাবে। এবার যেহেতু এটা দুই ভাগের মানে এটা দুই ভাগ পড়ছে স্যার, 2 দিয়ে ভাগ করবে। তা স্যার এটা হচ্ছে 6 দুগুণে 12, 6কে 6, 63 হচ্ছে স্যার, 3 দুগুণে 6, 63। এটা বাদ দিয়েছে স্যার 117 ডিগ্রি, কিন্তু স্যার এই অপশানে সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো কিন্তু একটু ভালোই কঠিন অঙ্ক। তারপরে দুটি লম্ব রেখার মধ্যবর্তী কোণের মান কত, এটা কিছু নেই স্যার। তো দুটি রেখা একে অপরের, একটা প্রথমত বলি, দুটো লম্ব রেখা মানে যেটা পারপেন্ডিকুলার লাইন বলছে, মধ্যবর্তী কোণের মান কত। তো স্যার এটা সর্বদাই তো, যে অ্যাকচুয়ালি যখন দুটো রেখা একে অপরের উপর লম্ব হলে তাদের যে মধ্যবর্তী কোণ, সেটা সব সময় তো আমাদের সমকোণ তৈরি হয় স্যার, তাই না, 90 ডিগ্রি তৈরি হয়, এগুলো তো জানো, এটা আমি আর ভেঙে কিছু বললাম না। একটি ব্যাগে 10 গ্রাম ওজনের দুটি হালকা বল, দেখেছো স্যার এই অঙ্ক জিডিতে এসছে, ভাবো তুমি, সোলজার জিডির অঙ্ক, এই যতগুলো বললাম এটাও স্যার সোলজার জিডির অঙ্ক। এই যে অঙ্কটা করালাম না স্যার, এই অঙ্কটা, এটা সোলজার জিডির অঙ্ক, আগের বার অগ্নিবীরতে এসছে। তাহলে অতটাও সহজ নয় স্যার চাকরি। একটি ব্যাগে 10 গ্রাম ওজনের দুটি বল এবং 20 গ্রাম ওজনের একটি বল আছে, বেশ। তাহলে স্যার 10 গ্রাম ওজনের স্যার, আচ্ছা আমি এইভাবে লিখি স্যার, দুটো বল আছে 10 গ্রাম ওজনের, অর্থাৎ 10 দুগুণে 20, এবং একটি বল আছে 20 গ্রামের, অর্থাৎ 20কে 20, তাহলে টোটাল 3টে বল হলো, এবং টোটাল হলো 40, অর্থাৎ 40কে তুমি 3 দিয়ে যেটা ভাগ করবে স্যার, সেটাই সঠিক উত্তর হবে। বলছে ব্যাগের বলগুলোর গড় ওজন কত। তো এখানে অপশানে বলে দিয়েছে যে কাছাকাছি অপশান বলেছে, অর্থাৎ সেইভাবে উত্তর হবে কাছাকাছি, মানে তোমার 3 তেরো 39, 13-র পর সামথিং পয়েন্টে হয়তো আসবে, অর্থাৎ 13 গ্রামের কাছাকাছি, অর্থাৎ অপশান 1 সঠিক উত্তর হবে। তারপরে 2 এবং 4 সংখ্যা দুটির গড় কত। তো এটা কিছু নেই স্যার, 2 আর 4-এর সংখ্যা দুটোর গড়, অর্থাৎ 2 আর 4 দুটোই সংখ্যা রয়েছে, যোগ করব, 4 আর 2 6, আর যেহেতু দুটো সংখ্যা রয়েছে তাই 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 3 দুগুণে 6, সঠিক উত্তর 3 স্যার। তারপরে বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 1990 টাকা, 6 বছরের সুদ 597 টাকা। তাহলে স্যার আই সমান সমান পি টি আর বাই 100, স্যার 597 টাকা সুদ বলেছে, 1990 টাকা, 6 বছরের জন্য রেটটাই চেয়েছে স্যার, এটা বাই 100, এটাই জাস্ট করতে হবে। তো স্যার এই 40 টাকাটা জাস্ট একটু কাটাকাটি করবে স্যার, কাটাকাটিটা কত যাবে সেটা হচ্ছে একটু মুশকিল। তো এখানে কাটাকাটি তো অবশ্যই যাবে, কারণ সব কটাই কেটে যাবে, এটা বুঝতেই পারছি। প্রথমত 5 14 21, এটা তো কাটাকাটি যাই। তো দেখি না স্যার কত দূর এগোতে পারি। আমি এখানে
শূন্য শূন্য একটা ক্যান্সেল করলাম প্রথমত। আচ্ছা, 3 9 27, 3 9 27, 3 9 51, একদম হ্যাঁ 3 9 27। আমার হচ্ছে 3 দিয়ে যাচ্ছে স্যার, 3 দিয়ে এটাকে কি 3 9 যদি 27 হয়, না একটু ছোটো করে গাড়ি, চলো না একটু ছোটো করে গাড়ি, সুবিধা হবে আমার করতে। 5 2 10, 5 2 10, 3 2 6, এই 3 দিয়ে কাটছি স্যার। 3 একে 3, 2 পড়ে আছে, 3 6 18, এর তো কাটাকাটি যাচ্ছে না স্যার। 597কে 3 দিয়ে আমার মনে হচ্ছে 199কে কাটাকাটি যাবে। চলো ছোট করবো না, এইভাবেই করি, এইভাবে করি, যেমন যা আছে রাখি। 100 ছিল নিচে, এটাকে ডাইরেক্ট কাটো 3 দিয়ে, এটা 3 দিয়ে কেটে গেল, আর এখানে তো শূন্য শূন্য ক্যান্সেল হয়েছিল। আচ্ছা, 3 2 6, 2 দিয়ে কাটছি, 5 2 10, অর্থাৎ শুধু 5 পড়েছে, 5% উত্তর। ওটা কাটাকাটি যাচ্ছিল। এগুলো কী বলো তো, চোখের ধাঁধা, দেখে মনে হচ্ছে হবে না, কাটাকাটি দিয়েছে তো, কাটাকাটির সেন্সে অঙ্ক তো একটু সময় নেবেই। 17টি একই রকম সোনার মুদ্রার মোট ওজন 170 গ্রাম, তাহলে একই রকম প্রতিটি মুদ্রার দাম কত? কিচ্ছু নেই স্যার, 170 গ্রামকে তুমি 17তে ভাগ করে দাও, অর্থাৎ 10 গ্রাম, কিচ্ছু নেই। তারপরে 7 এবং 4-এর লসাগু চেয়েছে, 3 7 4, লসাগু তো কাউকেই স্যার কাটাকাটি যায় না, মানে এটাই উত্তর হবে। 3 7 21 ইন্টু 4, 4 একে 4, 4 2 8, 84, 84 উত্তর হয়ে যাবে লসাগু। নিচের কোনটি একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়? নয় বলেছে স্যার, নয় পূর্ণ বর্গ। তো স্যার 144 তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 12 স্কোয়ার, 12 144 স্যার। 49 হচ্ছে 7 7 49 স্যার। 441 হচ্ছে স্যার, এটা 21 ইন্টু 21, 21-এর স্কোয়ারই মানে 441 স্যার। 56 কারো স্কোয়ার নয়, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। তার পরবর্তী অঙ্ক, একটি বাগানে সারি দিয়ে গাছ লাগানো হয়েছে। বাগানে মোট সারির সংখ্যা প্রতি সারিতে লাগানো গাছের সংখ্যার সমান। বেশ, যদি প্রতিটি সারিতে 12টি করে গাছ থাকে, তবে বাগানের মোট গাছের সংখ্যা কত? এই অঙ্কগুলো স্যার যখন বাগানে একেবারে পুরো সারি সারি, যখন স্যার এই টাইপের অঙ্ক যখন থাকে, এটা বাগানের সারি দিয়ে গাছ লাগানো আছে, বাগানের মোট সারির সংখ্যা এবং মোট সারিতে লাগানো গাছের সংখ্যার সমান, যদি প্রতিটি সারিতে, অর্থাৎ এক একটা সারিতে 12টা করে গাছ লাগিয়েছি আমি, ওকে, তাহলে এরকম আমার কতগুলো গাছ সারি হবে? নিশ্চয়ই 12টা সারি হবে, তাহলে 12 স্যার 144, কিছু নেই স্যার। তারপরে 204 কিমি এর 25% কত? 204-এর 25% চেয়েছে, সিম্পল অঙ্ক স্যার। 4 25 স্যার 100, 4 5 20, 4 1 4, 51 স্যার, 51 কিমি। কাটাকাটি শুধু করতে হতো। বিভাসের কাছে 89,300 টাকা আছে, সে ওই টাকার 90% খরচ করে ফেলে, এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে? স্যার এই অঙ্কটায় কিছু রয়েছে স্যার, এই অঙ্কটায় স্যার কিচ্ছু নেই, বিশ্বাস করো। কারণ স্যার এখানে বলেই দিয়েছে স্যার যে বিভাসের কাছে, স্যার কত বলেছে, বিভাসের কাছে 89,300 টাকা রয়েছে, যার মধ্যে স্যার সে 90% খরচ করেছে, তাহলে বেঁচে আছে কত পার্সেন্ট? তার কাছে অবশিষ্টটা চেয়েছে, তাহলে বেঁচে আছে স্যার 10%, তাহলে 10/100 স্যার। দুটো শূন্য কেটে গেল, মানে 893000, এটাই উত্তর স্যার। তো একটা শূন্য হবে স্যার, 00 না, একটা শূন্য, 8,930 টাকা স্যার। তারপরে এটি মাঠের দৈর্ঘ্যপ্রস্থ বলে দিয়েছে, মাঠটার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত কত? চলো, হ্যাঁ, তো দৈর্ঘ্যপ্রস্থের অনুপাতটা করে নেব। তো দৈর্ঘ্যপ্রস্থ বলে দিয়েছে স্যার কত, তো স্যার হাসছি কেন, তো বুঝতে পারবে। দৈর্ঘ্য বলেছে 600 আর প্রস্থ বলেছে 80, এদের অনুপাত কত স্যার? 0 0 কেটে গেল, 4 15 60, 4 1 4, অর্থাৎ 15:1, 15:1, 4 15 60, 4 1 4, 15:1। আচ্ছা, এটা 80 বলেছে, আচ্ছা, তাহলে এটাকে কি হবে? এটা হবে 4 2 8, 4 15 60, 15:2 স্যার, 15:1 নয়, 15:2। তারপরে 930 গ্রাম এবং 31 কেজি এর অনুপাত নিচের কোনটির সমান? তো এটাও করো স্যার। 930
930 আর কত বলেছে 31, 930 আর 31 এর অনুপাত নিচের কোনটির সমান? তো কিচ্ছু করতে হবে না স্যার, তোমাকে জাস্ট একটু অনুপাতটা ফেলে দিতে হবে। এটা গ্রাম কেজিতে রয়েছে স্যার, প্রথমত এইখানটায় ফাঁসতে পারে অনেকে, যেহেতু এটা গ্রাম এবং কেজিতে রয়েছে তাহলে প্রথমত তোমাকে গ্রামে বা কেজিতে যে কোনো একটাই কনভার্ট করে স্যার তোমাকে অঙ্কটা করতে হবে। ওকে, 100 গ্রাম মানে স্যার তুমি 100 হিসাবে ফেলে করতে পারো, হ্যাঁ তাও হবে, 100 হিসাবে ফেলে করতে পারো। তো চলো করে নিই। তাহলে 930 গ্রাম ইস টু 31 কেজি। তো স্যার 31 কেজি আমি ওটাকে 1000 গ্রাম করে নিলাম, ওটাকে আমি গ্রামে, কেজিটাকে গ্রামে কনভার্ট করে নিলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম। স্যার এখানে একটা শূন্য কেটে গেল, এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, 3:100 উত্তর স্যার। ওকে, পরবর্তী অঙ্ক। যদি 9 জন লোক একটি কাজ 2 ঘন্টায় শেষ করতে পারে তবে একজন লোক কাজটা কত দিনে করবে? এটা জন দিনের অঙ্ক, অর্থাৎ M1 D1 T1 আমি সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে করব স্যার যে 9 জন লোক 2 ঘন্টায় কাজ করছে স্যার, তাহলে একজন লোক কত ঘন্টায় কাজ করবে, মানে এক্স, অর্থাৎ 9 দুগুণে 18, এক্সের মান 18। নেক্সট, রিনা একটি সংখ্যা ভাবলো, সে যদি সংখ্যাটির সাথে 7 যোগ করে তবে যোগফল 15, সংখ্যাটি কত? তো সংখ্যাটি কত, তো এটাকে কিভাবে করবে স্যার? তো তুমি দেখো, রিনা একটা সংখ্যা ভাবলো, তুমি নিজে ভাবো না স্যার, তুমি একটা নিজে একটা সংখ্যা ভাবো, তুমি প্রথম অপশানটা ভাবো না স্যার, অপশান 6, এই 6 তুমি অপশানটা মনে মনে ভাবছো, তুমি যেই সংখ্যাটা ভাবলে সেটা 6, এবার সেই সংখ্যাটার সাথে তুমি যদি 7 যোগ করো তবে যোগফলটা হচ্ছে 15। যোগফল কি 7 আর 6 যোগ করে 15 হয়, 13 হয়, তাহলে এই অপশানটা হচ্ছে না, তাহলে আমার নিশ্চয়ই কোনটা হবে? তারপরে যদি 7 অপশানটা নিয়ে ভাবি, এই 7 অপশানের সাথে কত যোগ বলেছে স্যার? 7 যোগ 7 সাথে 14, মানে এটাও হচ্ছে না স্যার। তাহলে আমি যদি সংখ্যাটা যদি 8 ভাবি, মনে মনে 8, এর সাথে যদি 7 যোগ করি তাহলে আমার যোগ করে কত হচ্ছে 15, তাহলে সংখ্যাটি কত স্যার? 8 না? 8 উত্তর। এরকম অঙ্ক থাকে স্যার, একদমই থাকে। ওকে, আচ্ছা 50টার বেশি অঙ্ক আছে, কটা অঙ্ক আছে আর? আচ্ছা 52টা অঙ্ক আছে না? চলো না স্যার, 52টা অঙ্ক আছে তো কী হয়েছে স্যার, আর দুটো অঙ্ক করে নিই, একটু দিয়ে দিয়েছিলাম বেশি, তো সমস্যা নেই। তো যাই হোক, 51 অঙ্কটা করে নিই, তারপরে 52টা করে নেব। যে কি বলেছে স্যার, দুটি ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী চাপ দ্বারা গঠিত বৃত্তের অংশটিকে কি বলে? দুটো ব্যাসার্ধ এবং তাদের মধ্যবর্তী যে চাপ দ্বারা গঠিত বৃত্তের যে অংশ সেটাকে স্যার অবশ্যই বৃত্তকলা বলা হয়ে থাকে। ওকে, এগুলো মুখস্থ করতে হবে। তারপরে স্যার নিচের কোনটি চতুর্ভুজ নয়? স্যার বর্গক্ষেত্র কেমন দেখতে? এরকম, 4টে বাহু সমান, এটা বর্গক্ষেত্র। স্যার রম্বসও এরকম দেখতে, একটু হেলিয়ে থাকবে, এভাবে, এটা রম্বস, তাই না? স্যার কাইট বলতে গেলে কাইটটাও এরকম দেখতে, ইটের মতন, ওটাও স্যার রম্বসের চতুর্ভুজের মতন। কিন্তু স্যার পঞ্চভুজ, পেন্টাগন, মানে যার 5টা বাহু থাকবে, স্যার যার 5টাই বাহু থাকবে, মানে এরকম দেখতে। স্যার এটা কি চতুর্ভুজ? তাহলে এখানে পঞ্চভুজ, কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4। তো স্যার এই ছিল অঙ্কের আজকে আমার ক্লাস এখানেই, তো আবার দেখা হবে পরবর্তী ক্লাস জিকে স্যার। তো এই পর্যন্তই, জয় হিন্দ।